শতবর্ষী বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ। বুঝতেই পারছেন যে এটা আমি অফ করি। হ্যাঁ, বুঝতেই পারছেন যে এটা আমাদের বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের মূল ভবন। এটা সিআইটি রোড পদ্মপুকুরে। আমরা সবেমাত্র 100 বছরে পদার্পণ করেছি, 100 বছর উত্তীর্ণ করেছি। সেই নিয়ে আমার প্রথম প্রেজেন্টেশন। এবং আপনারা যখন আমাদের গ্রন্থাগারের ইতিহাস বা পশ্চিমবাংলা বা ভারতবর্ষের গ্রন্থাগারের ইতিহাস পরিলক্ষিত করবেন, দেখবেন যে সেখানে যদি বলি যে এশিয়াটিক সোসাইটি, যেটা 1784 সালের 15ই জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল স্যার উইলিয়াম জোন্স, তার যে গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই গ্রন্থাগারটিকে বলা হয় আধুনিক ভারতের প্রথম গ্রন্থাগার। সেটি কলকাতাতেই রয়েছে। এরপর যেটা আমরা উল্লেখযোগ্য ঘটনা, যেটা আমি সূচনা পর্বে কিছুটা বলে নিচ্ছি, তারপর বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের কথায় আসবো। এরপরে যেটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে যে 1835 সালে 31শে আগস্ট কলকাতায় একটি সাধারণ গ্রন্থাগার স্থাপনের জন্য একটা টাউন হলে একটা বিদ্বজ্জনের সভা আহ্বান করা হয়। এবং তারই ফলশ্রুতিতে পরের বছর 21শে মার্চ কলকাতা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠা হয়। আপনারা খেয়াল করলে দেখবেন যে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন করে, সেটা কিন্তু এই 31শে আগস্টকে কেন্দ্র করেই করা হয়। এবং 1903 সালে এই পাবলিক লাইব্রেরি ইম্পেরিয়াল লাইব্রেরির সঙ্গে সংযুক্ত হয়। এবং স্বাধীনতার পরে 1948 সালে যা ভারতের জাতীয় গ্রন্থাগার হিসেবে অভিহিত হয়। এবং আপনাদের সবারই খেয়াল রয়েছে যে তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তিনি এটাকে জাতির উদ্দেশ্যে উৎসর্গিত করেন। এবার কলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার পর থেকে দেখা যাচ্ছিল যে সেই সময় একাধিক গ্রন্থাগার কিন্তু পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হচ্ছিল বা অবিভক্ত বঙ্গদেশে প্রতিষ্ঠা হচ্ছিল। যেমন রাজনারায়ণ ঘোষ স্মৃতি পাঠাগার, যেটা মেদিনীপুরে রয়েছে। হুগলি কেন্দ্রিক একাধিক গ্রন্থাগার, পূর্ণনগর পাবলিক লাইব্রেরি, উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি, তারপর শ্রীরামপুর পাবলিক লাইব্রেরি থেকে আরম্ভ করে একাধিক লাইব্রেরি, বা আমাদের এদিকে কলকাতার কাছাকাছি চৈতন্য লাইব্রেরি, কুমারটুলি ইনস্টিটিউট ইত্যাদি ইত্যাদি একাধিক লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছিল। এবং তারপরে শুরু হলো বিংশ শতাব্দী। বিংশ শতাব্দী মানে সেই শুরুতেই অনুশীলন সমিতির প্রতিষ্ঠা, বাংলায় বিপ্লববাদের জোয়ার। এবং সেখানে মূল প্রয়োজনটা হলো যে বিপ্লবীদেরকে যথাসম্ভব বই দিয়ে তাকে বিপ্লববাদে উদ্বুদ্ধ করা। এবং তার জন্য কে করবেন, তার আসল দরকারটা হচ্ছে যে গ্রন্থাগারগুলোকে সংগঠিত করতে হবে। কারণ বিপ্লববাদটা পুরোপুরি ছিল মানে বঙ্গদেশ কেন্দ্র করে, এটা আমরা সবাই জানি। এবং 1919 সালে এর মধ্যে প্রথম নিখিল ভারত সাধারণ গ্রন্থাগার সম্মেলন মাদ্রাজে অনুষ্ঠিত হয় এবং নিখিল ভারত সাধারণ গ্রন্থাগার পরিষদ প্রতিষ্ঠা হয়। এটা খুবই উল্লেখযোগ্য, কারণ পরের স্লাইডে আমি বলবো। এরপর দ্বিতীয় সম্মেলনটা হয় 1923 সালে। এবং যেটা নিয়ে আলোচ্য উপযোগ্য বিষয় সেটা হলো যে 1924 সালে মাইসোরে, বর্তমানে কর্ণাটকে, বেলগাঁও শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসে। এবং সে সময় আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যে সেই অধিবেশনের পাশাপাশি কিন্তু বেশ কিছু সম্মেলন বা বিভিন্ন সেক্টরের সম্মেলন অনুষ্ঠিত হতো। তারই একটা হলো যে সর্বভারতীয় সাধারণ গ্রন্থাগারের দ্বিতীয় সম্মেলন। এবং তার সভাপতিত্ব করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবং বুঝতেই পারছেন যে কংগ্রেসের কাজে চিত্তরঞ্জন দাস খুব ব্যস্ত ছিলেন, তার ফলে তার খুব একটা সময় দেওয়া সম্ভব হয়নি। সুতরাং তারই পরামর্শক্রমে সে সময় বঙ্গদেশের তৎকালীন যে নবীন নেতা তুলসীচরণ গোস্বামী এই সভার কাজ পরিচালনা করেন। এইখানে দেখুন একজন ভদ্রলোকের ছবি দেখানো হচ্ছে, ইনি হলেন সুশীল কুমার ঘোষ। এবং প্রথম দিকে যদি কেউ গ্রন্থাগার গুলোকে সংগঠন বা গ্রন্থাগার পরিষদ গুলোকে নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করেন, তিনি হচ্ছেন সুশীল কুমার ঘোষ। তার বিশাল কন্ট্রিবিউশন। এবং সেই সমাবেশ থেকে, সেই সম্মেলন থেকে একটা রেজলিউশন নেওয়া হয়। রেজলিউশনটা হচ্ছে যে প্রতিটা প্রদেশে একটা করে প্রাদেশিক গ্রন্থাগার পরিষদ গঠনের সুপারিশ করা হয় সেই সম্মেলন থেকে। পাশে দেখুন যে সেই সময়কার পেপার কাটিংটা আমি এখানে আপনাদের সুবিধার জন্য এখানে আপলোড করেছি। এরপর এরই ফলশ্রুতিতে প্রথম দিকে 1925 সালের 28 ও 29শে মার্চ হুগলিতে গ্রন্থাগার সম্পর্কে উৎসাহী ব্যক্তিদের উদ্যোগে বাঁশবেড়িয়া সাধারণ গ্রন্থাগারে এক গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে হুগলি জেলা গ্রন্থাগার পরিষদ গঠন করা হয়। এবং আরেকটা উল্টো দিকে জুন মাসে ফরিদপুর জেলার বালিয়াকান্দি গ্রামে রাজবাড়ী মহকুমা গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে একটি মহকুমা গ্রন্থাগার পরিষদ গঠনের প্রস্তাব গৃহীত হয়। এবং এটা তো ধরুন গেল যে জেলা ভিত্তিক বা মহকুমা ভিত্তিক গ্রন্থাগার সম্মেলন গঠন করা। কিন্তু রাজ্য ভিত্তিক বা সেই অঞ্চল ভিত্তিকটা কবে হবে, সেটা হলো 1925 সালের 20শে ডিসেম্বর ইম্পেরিয়াল লাইব্রেরির তৎকালীন গ্রন্থাগারিক জে এ চ্যাপম্যান তার সভাপতিত্বে কলেজ স্কোয়ারে পাশে যে অ্যালবার্ট ইনস্টিটিউট, যেটার এখনকার নাম হচ্ছে কফি হাউস, সেখানে বাংলাদেশের যত গ্রন্থাগার বা গ্রন্থাগার দরদি লোকজন রয়েছেন তারা একটা সভা সংগঠন করেন এবং তার নাম দেওয়া হয় প্রথম নিখিল বঙ্গ গ্রন্থাগার সম্মেলন। এবং এই সংক্রান্ত একটা নিউজ বেরোয় ওই দিনই, যখন এখন আমাদের সভা সমিতি বা ইত্যাদি ইত্যাদি বেরোচ্ছে, সেই সময় একটি খবর প্রকাশিত হয় বেঙ্গলি পত্রিকায়। 20 তারিখ, দিনটা ছিল রবিবার, যে বেঙ্গল লাইব্রেরিজ কনফারেন্স অ্যালবার্ট ইনস্টিটিউট কলেজ স্কোয়ার 4 PM। এটা হলো আমাদের একটা প্রামাণ্য দলিল।
এবং সেই সভায় রবীন্দ্রনাথ ঠাকুরকে আহ্বান করা হয় এই সভায় যোগ দেওয়ার জন্য। তিনি একটা আসতে পারেননি, একটা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন, আমি আপনাদের আন্দোলনকে আন্তরিকভাবে সমর্থন করি, আপনাদের আন্দোলন উন্নতি ও প্রসার লাভ করুক, ইহাই কামনা। এবং সেই সম্মেলনের প্রস্তাব অনুযায়ী অল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বা নিখিল বঙ্গ গ্রন্থালয় পরিষদ নামে একটি সংস্থা তৈরি হয়, এবং তার একটা অস্থায়ী সংসদ বা প্রভিন্সিয়াল কাউন্সিল গঠিত হয়, যার সভাপতি হন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সম্পাদক শ্রী সুশীল কুমার ঘোষ। এবং দেখবেন ওই সময় যে, যদি প্রথম দিককার ইতিহাস দেখি, যে পরিষদ তো প্রতিষ্ঠা হলো, একটা সম্পূর্ণ অন্য ধরনের পরিষদ, কেউ ভাবতেই পারেনি যে একটা পরিষদ এরকম হতে পারে শুধুমাত্র গ্রন্থাগার নিয়ে, কিন্তু কাজকর্ম খুব একটা সেরকম করে এগোচ্ছিল না। এরপর 1927 সালে একটা নিয়ম রক্ষার সভা ডাকা হয়, বার্ষিক সাধারণ সভা। সেটা হলো কলেজ স্ট্রিটের ওপারটুন হলে। এটা উল্লেখযোগ্য এই কারণে যে এখানে বিপিন চন্দ্র পাল তিনি লাইব্রেরির ব্যবহার নিয়ে একটা মনোজ্ঞ ভাষণ দেন। এটা অত্যন্ত উল্লেখযোগ্য এই কারণে উল্লেখ করি। এবং তারপরে 1928 সালের 21-22 জানুয়ারি দ্বিতীয় বঙ্গীয় গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখান থেকে অল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বা নিখিল বঙ্গ গ্রন্থালয় পরিষদ থেকে নাম পরিবর্তন করে বঙ্গীয় গ্রন্থালয় পরিষদ নামকরণ করা হয়, এবং পরিষদের সমস্ত কার্যবিবরণী বাংলায় লেখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তখনও কিন্তু পরিষদের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সম্পাদক ছিলেন সুশীল কুমার ঘোষ। এইটা আপনাদের দেখাচ্ছি 1928 সালে। তখন যে আমাদের কার্যকারী সমিতির সভ্যগণ, সবকটা নামে আমি পড়বো না, নামগুলো দেখুন। দেখুন, সরলা দেবী সহসভাপতি, সরলা দেবী চৌধুরানী ভারতী পত্রিকার সম্পাদক, কুমার মুনীন্দ্র দেব রায় মহাশয়, তার সম্বন্ধে বললে মোটামুটি আজকে সারাটা দিন বা সারাটা বেলায় কেটে যাবে। সুশীল কুমার ঘোষ, তিনকড়ি দত্ত, এরা রয়েছে। তলার দিকে খেয়াল করুন বিভিন্ন লাইব্রেরিগুলো, ইম্পিরিয়াল লাইব্রেরির প্রতিনিধি, চৈতন্য লাইব্রেরির প্রতিনিধি, বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিনিধি, 24 পরগনা গ্রন্থালয় পরিষদের প্রতিনিধি, হুগলি গ্রন্থালয় পরিষদের প্রতিনিধি, নোয়াখালী গ্রন্থালয় পরিষদের প্রতিনিধি, ময়মনসিংহ গ্রন্থালয় পরিষদের প্রতিনিধি। তার মানে অবিভক্ত বঙ্গদেশ জুড়ে কিন্তু এই গ্রন্থালয় পরিষদগুলো গঠন হতে শুরু করেছিল। এবং এই সময় একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, সেই সময় পরিষদের একজন কর্তা ব্যক্তি অবিনাশ চন্দ্র ঘোষাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এই সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধ জানান, কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে পথের দাবি। শরৎচন্দ্র তখন অবিনাশ চন্দ্র ঘোষালকে বললেন যে, আচ্ছা বিএলএ কিছু করতে পারে না, এই পথের দাবি নিষিদ্ধ করার বিরুদ্ধে কিছু করতে পারে না? এবং দেখবেন যে সেই সময় বঙ্গীয় গ্রন্থালয় পরিষদ থেকে প্রথম একটা রেজলিউশন নেওয়া হয় যে, বাংলা ভাষার লব্ধ প্রতিষ্ঠ সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের উপন্যাস পথের দাবি গভর্নমেন্ট কর্তৃক বাজেয়াপ্ত করিবার আদেশ প্রত্যাহার করিবার জন্য বঙ্গীয় ব্যবস্থাপক সভায় প্রস্তাব আনিতে এই সম্মেলন উক্ত সভার সকল সভ্যকে অনুরোধ করিতেছে। খেয়াল রাখবেন যে সেই সময় অ্যাসেম্বলিকে বলা হতো বঙ্গীয় ব্যবস্থাপক সভা। এবং এছাড়াও এই সময় সেই সময় থেকেই দিল্লিতে আমাদের ন্যাশনাল লাইব্রেরি বা ইম্পিরিয়াল লাইব্রেরি নিয়ে যাওয়ার একটা প্রবণতা শুরু হয়। তার বিরুদ্ধে এটা দেখবেন আমাদের কাছে ডকুমেন্ট আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি সিনেট থেকে বিএলএ কে অনুরোধ করা হয় যে কোনো একটা প্রস্তাব গ্রহণের জন্য, তার জন্যই একটা প্রস্তাব নেওয়া হয়েছে। এবং এই সম্মেলনে কিন্তু কলকাতা ছাড়াও একাধিক জায়গার লোক, দেখুন বরিশাল, ঢাকা, বগুড়া, খুলনা, ফরিদপুর, ময়মনসিংহ, শ্রীহট্ট, নোয়াখালী, চট্টগ্রাম, অর্থাৎ বাংলা পরবর্তীকালে ভাগ হয়েছে, কিন্তু পরবর্তীকালে বাংলা ভাগ হলেও কিন্তু যে ওখানকার যে গ্রন্থাগার সমিতি পরবর্তীকালে তৈরি হয়েছে, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, তারও কিন্তু বীজটা সেই সময় তৈরি হয়েছে। এরপর আরেকটি সম্মেলন এখানে উল্লেখযোগ্য, সেটা হলো ষষ্ঠ সর্বভারতীয় সাধারণ গ্রন্থাগার সম্মেলন, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল। এটি উল্লেখযোগ্য এই কারণে এর অভ্যুত্থান সমিতির সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি সেখানে একটা অভিভাষণ লিখেছিলেন, দ্য ফাংশন অফ লাইব্রেরি, লাইব্রেরির মুখ্য কর্তব্য। বস্তুত রবীন্দ্রনাথ ঠাকুর খেয়াল করে দেখবেন যে লাইব্রেরি নিয়ে দুটি মাত্র প্রবন্ধ লিখেছিলেন, একটা শুধু লাইব্রেরি আর একটা হলো লাইব্রেরির মুখ্য কর্তব্য। লাইব্রেরির মুখ্য কর্তব্যতে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা বিষয় হলো, তিনি কিন্তু কখনো গ্রন্থাগার শব্দটা ইউজ করেন, তিনি সবসময় লাইব্রেরি কথাটা কিন্তু ব্যবহার করেছিলেন। এটা কিন্তু আসলে তিনি তো ভবিষ্যৎ দ্রষ্টা, যে গ্রন্থাগারে মানে গ্রন্থ ছাড়াও যে অনেক কিছু থাকতে পারে, সেটা কিন্তু রবীন্দ্রনাথের লেখাতেই সেই সময় একদম পরিস্ফুট, বা তিনি হয়তো বুঝতে পেরেছেন। এরপরে 1931 সালে কলকাতায় তৃতীয় বঙ্গীয় গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে নিউটন মোহন দত্ত তার অসাধারণ ভাষণ উপস্থাপন করেন। নিউটন মোহন দত্ত কে ছিলেন? তিনি হলেন বড়োদার যে লাইব্রেরি তার কিউরেটার। নিউটন মোহন দত্তের বাবা ছিলেন ক্ষেত্রমোহন দত্ত বাঙালি এবং মা ছিলেন ইংরেজ। এবং নিউটন মোহন দত্ত মানে তার শৈশব এবং তার শেষ জীবন কিন্তু বিলেতেই কাটিয়েছেন, এবং তিনি অসাধারণ একজন পণ্ডিত মানুষ। এবং এই সম্মেলন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে কুমার মুনীন্দ্র দেব রায় মহাশয় পরিষদের সভাপতি হন। এবং এই সময় মুনীন্দ্র দেব রায় মহাশয় ক্যারিশমা কি, আপনারা মুনীন্দ্র দেব রায়ের সম্পর্কে জানলে দেখবেন, এই ভদ্রলোক সারা পৃথিবীতে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদকে উপস্থাপনা করছেন,
তার সাথে তৎকালীন কংগ্রেসের বড় বড় নেতা সুভাষচন্দ্র থেকে আরম্ভ করে সবাই তার সাথে যুক্ত, এবং তার যে লেভেল ছিল এবং সেই লেভেলটা কিন্তু বঙ্গীয় গ্রন্থাগার পরিষদকে সারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য স্থানে স্থাপন করেছিল। এবং এই সময় থেকে পরিষদের পুনর্গঠন শুরু হয় এবং অল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনকে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বা যেটা আমরা বিএলএ বলি অ্যাব্রিভিয়েশন, সেটা বলা হয়, নাম করা হয়, এবং যেটা বঙ্গীয় গ্রন্থালয় পরিষদ ছিল সেটা বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ নামে সেটাকে অভিহিত করা হয়। এবং তার পরবর্তীকালে আরেকজনের কথা এখানে খুবই উল্লেখযোগ্য, তিনি হলেন ইম্পেরিয়াল লাইব্রেরির তৎকালীন গ্রন্থাগারিক খলিফা মোহাম্মদ আসাদুল্লাহ। তিনি কিন্তু সেই সময় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের পুনর্গঠনে অত্যন্ত সাহায্য করেছিলেন। তিনি আমাদের পরিষদের সহসভাপতি ছিলেন এক সময়কার, এবং সেই সময় একটা ইম্পেরিয়াল লাইব্রেরিতে সভা হয়, সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা, সেখানে কিন্তু তৎকালীন বড়লাট স্যার জন অ্যান্ডারসন তিনি তার শুভেচ্ছা বাণী দিয়েছিলেন, যেটা আমি এখানে পেশ করলাম। এবং তারপর থেকে দেখবেন যে পরিষদের নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 অনুযায়ী। এবং নিবন্ধীকরণে যারা প্রথম দিক থেকে সই করেছিলেন, দেখুন অপূর্ব কুমার চন্দ্র, সবাই নাম শুনেছেন, নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, এ বি এম হাবিবুল্লাহ, সুবোধ কুমার মুখোপাধ্যায়, সুশীল কুমার ঘোষ, তিনকড়ি দত্ত, অনাথ বন্ধু দত্ত, অনাথনাথ বসু, প্রমিল চন্দ্র বসু, এরা প্রত্যেকেই প্রায় কোনো না কোনো সময় পরিষদের সভাপতি বা সম্পাদক ছিলেন। মানে কি লেভেল ছিল সেটা দেখুন সেই সময়। আরেকটি উল্লেখযোগ্য সেই সময় থেকে শুরু হলো, সেটা হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষণ, এবং প্রথম গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষণ শুরু হয় হুগলিতে। এবং হুগলিতে সেই সময় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের পেছন থেকে হুগলি সামনে থেকে গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষণ শুরু করেন, এবং পরবর্তীকালে পরিষদ সরাসরি আশুতোষ কলেজে মে মাসে তার কোর্স শুরু করে। এবং সেই সময় দেখবেন যে শুভেচ্ছা বার্তা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন যে I wish the efforts of the Bengal Library Association all success. The association will meet a great demand in the country by training qualified librarians. তারপর সম্মেলন, এই কোর্স দীর্ঘদিন ধরে চলে। এবং সেই সময় আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি কিন্তু সেই সময় পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী ছিলেন, এবং আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার যেখানটা দাঁড়িয়ে আছে তার পুরোটাই ভূমিকাটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমাদের দুর্ভাগ্য, আমরা অত্যন্ত আত্মবিস্মৃত, আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বললেই তিনি কি জনসংঘ করেছেন না হিন্দু মহাসভা করেছেন, বা তিনি কি করেছেন, তার কেমন করে মৃত্যু হয়েছে, এইগুলো আলোচনা করি। কিন্তু একাডেমিশিয়ান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে কিন্তু আমরা প্রায় ভুলতে বসেছি। এটা আমাদের সত্যি খুবই দুঃখজনক। এবং তারপর থেকে দেখবেন রেগুলার আমাদের এই কোর্স চালু হয়। শুধু মাঝখানে একবার 42 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1 বছরের কোর্স বন্ধ হয়েছিল। এবং সে সময় একটি উল্লেখযোগ্য বিষয় সেটা হলো যে তৎকালীন সভাপতি ছিলেন মুনীন্দ্র দেব রায়, পরে নিহার রঞ্জন রায়, তাকে দায়িত্ব দিয়ে সবাই কিন্তু তখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলেন, কারণ তখন কলকাতায় বোমা পড়ছিল। এবং সেই সময় কিন্তু নিহার রঞ্জন রায়কেও একটা সময় গ্রেপ্তার করা হয় ব্রিটিশ সরকার, তার আইন অনুযায়ী গ্রেপ্তার করেন। মানে এত বড় একজন পণ্ডিত লোক। আরেকটা কোর্স এখানে এছাড়াও ট্রেনিং কোর্স আমরা এখনো পর্যন্ত চালাচ্ছি, সামার আর উইকেন্ড কোর্স দীর্ঘদিন ধরে চলে আসছে, 75 বছর হয়ে গেছে। কিন্তু আরেকটা আমাদের এখানে ক্যাম্প ট্রেনিং বা শিবির শিক্ষণ আমরা মানে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ থেকে অর্গানাইজ করা হতো, সংগঠিত করা হতো। এবং সেখানে জেলায় জেলায় কিন্তু এই সংগঠনটা এই শিবির প্রশিক্ষণ করা হতো। এবং উদ্দেশ্যটা ছিল যে একটা লাইব্রেরিকে যাতে গ্রন্থাগার ভিত্তিক সংগঠিত করা যায়, সেটা সাধারণ লোকের মাঝখানে এই কোর্সগুলোকে কিন্তু সংগঠিত করা হতো। এবার আমরা একটু ছোট করি, কারণ এরপর পরিষদের গ্রন্থ প্রকাশনা শুরু হয়। আরেকটা দিক পরিষদের উল্লেখযোগ্য, প্রথম দিকে পরিষদের নাম ছিল বঙ্গীয় গ্রন্থালয় পরিষদ। যে সিরিজের বই বেরোতো তার নাম বঙ্গীয় গ্রন্থালয় পরিষদ গ্রন্থমালা। প্রকাশক ছিল ডিএম লাইব্রেরি, পরবর্তীকালে হয় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ গ্রন্থমালা। এবং একাধিক গ্রন্থ সে সময় প্রকাশিত হয়েছে। একটি গ্রন্থ তো খুবই উল্লেখযোগ্য, একটি গ্রন্থপঞ্জি বেরিয়েছিল বাণী বসুর, আপনারা শুনেছেন, বাংলা শিশু সাহিত্য গ্রন্থপঞ্জি। ওটা কিন্তু আমাদের যে গ্রন্থপঞ্জির যে ইতিহাস তার মধ্যে কিন্তু অত্যন্ত একটি উল্লেখযোগ্য গ্রন্থপঞ্জি বলে আমরা মনে করি। কিছু গ্রন্থের ছবি এখানে দেওয়া রয়েছে, পরিষদ প্রকাশিত, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও পরিষদের পত্রিকা প্রকাশনা, প্রথম দিকে পরিষদ বেঙ্গল লাইব্রেরি ডাইরেক্টরি বা বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বুলেটিন বা বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ পত্রিকা প্রকাশ করতে শুরু করে 1937 সালে। এটা 1951 পর্যন্ত চলে। এটা ছবি দেখাচ্ছি, বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বুলেটিন। এখানে বিভিন্ন জন কিন্তু লিখতেন। এবং এরপরে গ্রন্থাগার বলে একটি পত্রিকা, যেটা এখনো পর্যন্ত চলছে, বাংলা ভাষায় প্রথম গ্রন্থাগার বিজ্ঞানের
উল্লেখযোগ্য পত্রিকা, যেটা 1358 বঙ্গাব্দ থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেটা প্রকাশিত হয়ে আসছে। এবং প্রথম দিকে ত্রৈমাসিক, পরের দিকে মানে মাসিক, এখন আবার আমাদের অর্থ সংকটের জন্য সেটা এখন মাসিক হিসাবে এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। গ্রন্থাগার পত্রিকার কিছু ছবি। আরেকটি এখানে উল্লেখযোগ্য হলো যে 1941 সালে বালিগঞ্জ ইনস্টিটিউট, যেটা গড়িয়াহাটের কাছাকাছি রয়েছে, তার সঙ্গে সহযোগিতায় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ থেকে দুজনের সহযোগিতায় পাঠাগার বলে একটি পত্রিকা প্রকাশিত হয়। এটাও কিন্তু আমাদের একটি উল্লেখযোগ্য বা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। পরিষদের নিজস্ব ভবন, বুঝতেই পারছেন যে প্রথম দিকে পরিষদের পয়সা কড়ি কিছুই ছিল না, এখনো যে আছে তা বলবো না, কিন্তু প্রথম দিকে সম্পাদকের হাতে হাতে পরিষদ ঘুরতো। পরের দিকে বিভিন্ন জায়গায়, যেমন ধরুন মুখোপাধ্যায়ের বদান্যতায় আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট ভবনে কিছুদিন ঠিকানা ব্যবহার করা হতো। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বিএল এর যে অফিস বা বিএল এর ঠিকানা ব্যবহার করা হতো। এমনকি 1946 সালে রেজিস্ট্রেশনের সময় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ঠিকানাই ব্যবহার করা হতো। এরপর আস্তে আস্তে এই অফিস, বুঝতেই পারছেন যে পরিষদ বাড়ছে, সেখান থেকে চলে গেল হুজুরিমল লেনে। তারপরে 1960 সালে এটা এখন যেখানে অফিস, অর্থাৎ সিআইটি রোড পদ্মপুকুরে, সেইখানে কিন্তু পরিষদের ভবন নতুন করে তৈরি হয় এবং তার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1967 সালের 28শে ফেব্রুয়ারি। তিনি হলেন বিখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী, জাতীয় অধ্যাপক ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথ। তার নাম আমরা অনেকেই শুনেছি। এবং এই ভবনটি করার জন্য 5 তলা করার প্রস্তাব নেওয়া হয়েছিল এবং তাতে ধার্য করা হয়েছিল 1 লক্ষ টাকা, এবং রাজ্য সরকার 67,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং দিয়েও ছিলেন সেই সময়। ভাবুন, এটা 1967 সালে। এবং 22শে সেপ্টেম্বর 1968 সালে এই ভবনের দ্বারোদ্ঘাটন করেন পরিষদের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট রবীন্দ্র জীবনীকার শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়। তারপর 1997 সালে তৎকালীন রাজ্য সরকারের বদান্যতায় পরিষদ একটা সল্টলেকে জমি পায় 5 কাঠা এফডি ব্লকে। তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে তার মানে ভবনের দ্বারোদ্ঘাটন করেন শ্রী শঙ্খ ঘোষ এবং গ্রন্থাগারের উন্মোচন করেন অধ্যাপক অমিয় দেব। এখানে কি রয়েছে? সাধারণ গ্রন্থাগার, কম্পিউটার সেন্টার, 2টি অতিথি কক্ষ এবং একটা সভাগৃহ, 150 সিটের আসনে সভাগৃহ। এখানে একটি জিনিস উল্লেখযোগ্য যে কারা ছিলেন সে সময় পরিষদের সঙ্গে যুক্ত পৃষ্ঠপোষক হিসাবে। দুজন রাজ্যপাল, একজন ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি 1954 সালে এবং পরবর্তীকালে শ্রীমতী পদ্মজা নাইডু, তারা রাজ্যপাল ছিলেন, তারা কিন্তু বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের পৃষ্ঠপোষক ছিলেন। আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ প্রত্যেক বছর বা 2 বছর অন্তর অন্তর একটি সম্মেলন অনুষ্ঠিত করে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে, গ্রন্থাগার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এবং কারা কারা এসেছিলেন সম্মেলন উদ্বোধন করতে তার বলে আমরা শেষ করতে পারবো না। শুধু রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী স্তরে যারা এসেছিলেন, কয়েকটি নাম আমি পড়ছি এখানে: শ্রী ফজলুল হক, ডাক্তার বিধানচন্দ্র রায়, শ্রী এল ডায়াস, শ্রী ত্রিভুবন নারায়ণ সিং, শ্রী জ্যোতি বসু দুবার এসেছিলেন এবং শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এরা কিন্তু সবাই এই সম্মেলনে উদ্বোধন করতে এসেছিলেন। এটা আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের বিষয়। কিছু ছবি দেখছেন যে জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য দুটো সম্মেলন। বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে হাওড়া শরৎ সদনে, পাশে সুনীল গঙ্গোপাধ্যায় বসে আছেন ডান দিকের ছবিটা, আর বাঁ দিকে জ্যোতি বসু রয়েছেন, সেটা খিদিরপুরের হেমচন্দ্র পাঠাগারে, সম্ভবত 1997 সালে। এখানে একটি আমাদের কাছে গয়না বলতে পারি যে বঙ্গীয় গ্রন্থাগার সম্মেলনের শুভেচ্ছা বাণী পাঠিয়েছিলেন তৎকালীন কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বসু। তার শুভেচ্ছা বাণীটি এখানে আমি উল্লেখ করলাম আপনাদের কাছে। এবং তারপরে বিভিন্ন গ্রন্থাগার সম্মেলনের ছবি আমি এখানে আপলোড করেছি একটু আপনাদের বোঝানোর জন্য। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রতি বছর আমাদের পরিষদের জন্মদিন হচ্ছে 20শে ডিসেম্বর। সেই 20শে ডিসেম্বর সারা রাজ্যে গ্রন্থাগার দিবস হিসেবে উদযাপিত হয় এবং তার মূল উদ্যোক্তা হচ্ছে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ। আগে এটা অন্য একটা দিনে মানে উদযাপন করা হতো। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের যে কনস্টিটিউশন বা সংবিধান যেদিন গৃহীত হয় 19শে আগস্ট সেদিন, কিন্তু পরবর্তীকালে এটা 20শে ডিসেম্বর উদযাপিত হয় এবং প্রতি বছর এটা সারা রাজ্যে উদযাপিত হয়ে আসছে। সারা রাজ্যে কেন্দ্রীয় সভা হয়, মিছিল হয়, অনেক জায়গাতে হয়তো মানে জেলা ভিত্তিক অনুষ্ঠান হয়, সেগুলো কিন্তু আমরা করে থাকি। যদি আপনারা বলেন যে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সব থেকে উল্লেখযোগ্য বিষয় কি, সেটা হলো গ্রন্থাগার আইন, রাজ্যের গ্রন্থাগার আইন প্রণয়ন। এবং দেখবেন যে কুমার মনীন্দ্রদেব রায় মহাশয়, তিনি সে সময় বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভাপতি ছিলেন, তিনি প্রথম এটা উত্থাপন করেন 1932 সালের 1 ফেব্রুয়ারি, কিন্তু বিলে পরের প্রস্তাব থাকায় ওখানে গৃহীত হয়নি। পরবর্তীকালে 1954 সালে আইন পরিষদের সদস্য অধ্যাপক নির্মল চন্দ্র ভট্টাচার্য আবার ওটা প্রস্তাব পেশ করেন, কিন্তু ওটাও পাশ হয়নি।
পরবর্তীকালে শিয়ালি রামামৃত রঙ্গনাথন একাধিকবার চেষ্টা করেছেন, আলোচনাও করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, কিন্তু আমরা পাশ করাতে পারিনি। তবে এরপর যেটা হয় যে পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই নিয়ে দরবার করে এবং প্রথম 1977 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, বামফ্রন্টের ইশতেহারে এইটা প্রথম স্বীকৃতি দেওয়া হয় এবং তারই ফলশ্রুতিতে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসে 1979 সালের 12 সেপ্টেম্বর এই গ্রন্থাগার আইন কিন্তু বিধানসভায় পাশ হয়, যা পরবর্তীকালে 26 ডিসেম্বর মাননীয় রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। পেপার কাটিং এখানে রয়েছে, গ্রন্থাগার আইনের সে সময় বেরিয়েছিল। আর যদি এই সময় গ্রন্থাগারের চিত্র দেখি যে 762টি সাধারণ গ্রন্থাগার আইনের আগে ছিল, আইন লাগু হওয়ার পরে আরো 1712টি গ্রন্থাগারকে নেওয়া হয়েছে আইনের আওতায়। এখন মোট 2480টি গ্রন্থাগার। আর মোটামুটি বেশ কিছুদিন আগে শিলিগুড়ির মাটিসাথী লাইব্রেরি তৈরি হয়েছে। এই হিসাবে যা গ্রন্থাগারগুলো রয়েছে আমি আপনাদের বললাম। তবে একটা দুঃখজনক হচ্ছে যে অধিকাংশ গ্রন্থাগারিকের পদ শূন্য রয়েছে। আমরা একাধিকবার দরবার করেছি, আমরা খুবই আশাবাদী নিশ্চয়ই মাননীয় সরকার সেটা শুনবেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছি। মাঝখানে 738টা পদের অনুমোদন পাওয়া গেছিল, কিছু রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু আরো যাতে করা যায় সেটাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। আরেকটি পরিষদের উল্লেখযোগ্য হচ্ছে গ্রন্থাগারিক দিবস উদযাপন। সেটা 1990 সাল থেকে ইয়াসকিক একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সাধারণের গ্রন্থাগারিক সমিতির সঙ্গে যুক্ত হয়ে এটা করা, পশ্চিমবঙ্গ সাধারণের গ্রন্থাগার কর্মী সমিতির সাথে যৌথভাবে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। এখনো পর্যন্ত 36টি করা হয়েছে। এছাড়াও বিএনএ থেকে বিভিন্ন সম্মেলন সংগঠন করে, আমাদের জয়েন্ট কনফারেন্স, যেটা আমাদের ইতিহাসের অত্যন্ত উল্লেখযোগ্য 1987 সালে। তারপর ইন্ট গুহা থেকে আরম্ভ করে শিশির মঞ্চে সেমিনার, একাধিক সেমিনার কিন্তু আমরা করেছি। আরেকটি কাজ না বললেই নয়, সেটা হচ্ছে গ্রন্থাগার ব্যবস্থার পরিদর্শন ও সমীক্ষা। সেটাও আমাদের পরিষদেরই একটা বড় কাজ ছিল এক সময়কার, এবং তার জন্য একটা লাইব্রেরি ডিরেক্টরি বেরিয়েছিল 1942 সালে। তার দ্বিতীয় সংস্করণ বেরোয় 1963 সালে, বেঙ্গল লাইব্রেরি ডিরেক্টরি। একাধিক বিষয়ের বক্তৃতা আমাদের করা হয়, এখনো পর্যন্ত 8টি বক্তৃতা চলছে। এছাড়াও শুরু থেকে একাধিক বিশিষ্ট ব্যক্তি এই বিষয়ে বক্তৃতা দিয়েছেন বিভিন্ন বিষয়ে, সেটা আমি এখানে উল্লেখ করলাম। আর বিভিন্ন বিষয়ে পরিষদ পুরস্কার দেয়, ছাত্রছাত্রীদের পুরস্কার দেয় তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার জন্য। তারপর ধরুন গ্রন্থাগার পত্রিকায় শ্রেষ্ঠ প্রবন্ধকারকে পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছর, বা সেরা শিশু গ্রন্থাগার বা বিদ্যালয় গ্রন্থাগার, বা ধরুন যারা দুস্থ ছাত্রছাত্রী পরিষদের তাদেরকেও পুরস্কার দেওয়া হয় প্রতি বছর। শিক্ষামূলক ভ্রমণ আমাদের স্টুডেন্টস রিলেশন কমিটি প্রত্যেক বছরই প্রায় করে। এখানে দুটো ছবি আপনাদের জন্য দেওয়া হয়েছে, একটা হচ্ছে আইআইটি খড়গপুর, একটা ন্যাশনাল লাইব্রেরি কলকাতা। গ্রন্থাগার আধুনিকীকরণের একটি উল্লেখযোগ্য ভূমিকা পরিষদের। পরিষদ 2001 সালে যে কম্পিউটার সেন্টার তৈরি করে, তাতে পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন 11 লক্ষ টাকা পরিষদকে দিয়েছিল এবং পরবর্তীকালে একাধিক ট্রেনিং হয়। কোহা সফটওয়্যার আপনারা হয়তো অনেকেই শুনেছেন, সেই সফটওয়্যারের জন্য পরিষদ থেকে টাউন লাইব্রেরিয়ানদের ট্রেনিং দেওয়া হয়। 170টি টাউন লাইব্রেরিতে পরিষদ বিনামূল্যে কোহা ইনস্টল করে। এটা কিন্তু পরিষদের একটা বড় কাজ। পরিষদ এখন কিন্তু কোহা সফটওয়্যার নিয়ে লেগে রয়েছে, ট্রেনিং দিচ্ছে এবং 200টির বেশি লাইব্রেরিতে কোহা ইনস্টল করেছে। সামাজিক দায়িত্ব বুঝতেই পারছেন যে নিয়োগের আন্দোলন, কনভেনশন, সাংবাদিক সম্মেলন, অভয়ার আন্দোলন ইত্যাদি পরিষদ যখনই দরকার হয় পরিষদ কিন্তু রাস্তায় নামে। শতবর্ষের সূচনা আমাদের হয়েছে 2024 সালে, মাননীয় রাজ্যপাল উদ্বোধন করেছেন এবং তারপর থেকে সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে 15টির বেশি অনুষ্ঠান এখানে সারা পশ্চিমবাংলায় হয়েছে। দেখেছেন রাজ্যপাল ডাক টিকিটের উদ্বোধন করছেন, আমাদের সেমিনারে ছেলেমেয়েরা রয়েছে, লোকের ঢল। এখনো পর্যন্ত আমরা কিন্তু সবাইকে নিয়ে চলছি বা টিকে রয়েছি। আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের ছবি এখানে কিছু দিলাম আপনাদের। শুধু একটা এখানে বলি, উপসংহার প্রায় শেষ হয়ে এসেছে আমার, যে আমরা তো চেষ্টা করছি এগিয়ে যেতে, কিন্তু এটা খুবই আমাদের কাছে দুঃখজনক বা হতাশাজনক যে আমরা 1952 সাল থেকে যে সরকারি আসুক একটা গভর্নমেন্ট গ্র্যান্ট পেয়ে আসতাম। প্রথম দিকে এটা নিয়ম প্রতি বছর পেতাম, কিন্তু খাপছাড়া হয়তো হতো। পরের দিকে এটা রেকারিং গ্র্যান্ট হয়। পরের দিকে এই সরকার আসার পরে গ্র্যান্টের পরিমাণটা অনেকটাই বাড়ে, কিন্তু 2023 সাল থেকে কিন্তু এই গ্র্যান্ট পুরোপুরি বন্ধ। যখন আমাদের গ্র্যান্ট দেওয়া হতো তখন বলা হতো যে সাধারণ গ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ যাতে কাজ করে তার জন্য কিন্তু এই গ্র্যান্টটা দেওয়া হচ্ছে। কিন্তু কোন যে অজ্ঞাত কারণে এটা বন্ধ হয়ে গেল তা একেবারেই আমাদের অজানা। আমরা দরবার করছি, নিশ্চয়ই এটার জটটা খুলবে। 3 বছরের জট, এবং পরিষদের আমরা চাইছি যে অতীতকে পাথেয় করে কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে যাব। এইটা হলো আমার প্রথম পর্যায়ের।
অনেক ধন্যবাদ মাননীয় আমি জয়দীপ পরের সরকার। আমি শুরু করছি, হ্যাঁ, একদম স্যার। যেহেতু সময় না না, ঝড়ের দিক। তো একটা কথা বলতে চাই, আমরা যেন অনেকটা সেই লাইব্রেরির মধ্যে প্রবেশ করেছিলাম, মানে বঙ্গীয় আহ গ্রন্থাগার পরিষদের এত সুপ্রাচীন ইতিহাস এবং এত সমৃদ্ধ ইতিহাস, এটা হয়তো আমি নিজেও এতটা জানতাম না, এটা স্বীকার করে নিচ্ছি। আর আমার শুধু ছোটবেলার ছেলেবেলার একটা কথাই মনে পড়ে, লাইব্রেরিতে যেতে এতটাই ভালো লাগতো। অনেক সময় স্কুলের টিফিন পিরিয়ডেও আমাদের স্কুলের পাশে যে লাইব্রেরি গুলো থাকতো, তখন স্কুলে এতটা লাইব্রেরি আমরা পেতাম না আমাদের ছোটবেলায়, সেই লাইব্রেরিতে ছুটে যেতাম, সেখানে খবরের কাগজ পড়া থেকে করে বিভিন্ন গোয়েন্দা গল্প পড়া, সেগুলো সত্যি তার আকর্ষণ বলা যায় না। অনেক ধন্যবাদ স্যার। তো প্লিজ কন্টিনিউ। আপনাদের সবাইকে অনুরোধ করবো লাইব্রেরির পাশে থাকবেন এবং অবশ্যই বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের পাশে থাকবেন, কারণ একটা শুধু প্রশ্ন ছিল, যেটা যে আপনি একটা বললেন 6 মাসের যে কোর্সের ব্যাপারটা বলছিলেন, তো সেটা কি এখনো চালু আছে? এখনো আর চলছে, এখনো চলছে। আর যদি চালু থাকে, বর্তমানকালে বিভিন্ন লাইব্রেরিতে আমি দেখেছি যেটা যে ডিজিটাল সিস্টেম চালু হয়েছে, সেটা কি ওই ডিজিটাল মাধ্যমেও মানে ট্রেনিংটা দেওয়া হয়, নাকি সেই আগেকার দিনে যেমন আমাদের হার্ড কপিতে নোট ডাউন করা হতো সেটার উপর ট্রেনিং দেওয়া হয়, বা ডিজিটালের জন্য আলাদা কিছু? আমরা আপনাকে বলি যে মানে আপনার ডিজিটাল মাধ্যমে শুধু নয়, মানে এখন যেটা আমরা করছি যে আমরা ধরুন আহ, এবার থেকে মানে অফলাইনের সাথে সাথে অনলাইন মোডেও কিন্তু আমরা এই ট্রেনিংটা শুরু করেছি। সুতরাং বেশিরভাগটাই অনলাইন, কিছুটা অফলাইনও আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, আপনারা যদি মনে করেন আপনারা ভর্তি হতে পারেন। আমাদের ওয়েবসাইটে কিন্তু সমস্তগুলোই দেখা যাচ্ছে। ওকে স্যার। স্যার, আপনার সম্ভব হলে অ্যাডভার্টাইজমেন্টটা আপনি শেয়ারও করতে পারেন, অথবা ওয়েবসাইটের নামটাও আপনি চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আর একটা শুধু যোগ্যতা জানবো, সেটা কি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিশনের পরই এটা কি না করা না, সম্ভব, নাকি আপনার এই উচ্চ মাধ্যমিকের পরেও সম্ভব? হায়ার সেকেন্ডারি পাস তাহলেই হবে। ওকে, এটা বলার একটাই কারণ, সামনে আমাদের এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। কেউ যদি চাও, এখানে যারা শ্রোতা বন্ধুরা আছেন তাদের মধ্যে, বা তাদের বাড়ির যারা সন্তান সন্ততি আছেন, তারাও কিন্তু এই কোর্সটা করে রাখতে পারেন পাশাপাশি। স্যার প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে স্যার। দেখা যাচ্ছে। ওকে স্যার, ফুল স্ক্রিন হয়েছে। ওকে, থ্যাংক ওকে, ইউ। এবার অনেকটা আমার আবেগের কথা বলবো, মিনিট 10 সময় নেব। সেটা হলো যে ভাষা আন্দোলন বা অমর একুশে, এটা আমরা যারা বাংলাদেশে গেছি বা দূর থেকে দেখেছি ছবিতে, এটা হলো ভাষা শহীদ স্মারক। এবং আমি এখানে বেশ কিছু অজানা কথা বলবো, বা মানে অজানা বলবো না ঠিক, বেশ কিছু মানে অপ্রচলিত কথা এখানে উল্লেখ করব। তার আগে শুধু একটু আহ, ভূমিকাটা বা সূচনাটা করছি। কারণ ভাষা আন্দোলন নিয়ে বিরাট কিছু বলার লোক আমি নই। আপনারা শুধু শুরু করে দিচ্ছি যে 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হয়, দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, তখন কিন্তু আহ, সেই সময় থেকে কিন্তু নভেম্বর মাসে তৎকালীন শাসকরা বাংলাকে বাদ দিয়ে উর্দুর সাথে ইংরেজিতে বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট লেখা শুরু করে। তারপরে যখন সার্কুলার জারি করা হয় বিভিন্ন পরীক্ষার জন্য নভেম্বর মাসে ওই বছর, তখন 31টি বিষয় দেওয়া হয়। তার মধ্যে 9টি ভাষা ছিল। ভাষার মধ্যে আশ্চর্য হচ্ছে হিন্দি, উর্দু, ইংরেজি, জার্মান সবাই ছিল, এমনকি সংস্কৃতও ছিল, কিন্তু বাংলা ছিল না। এবং সেই সময় ডিসেম্বরেই একটি শিক্ষা শিবির হয়, এবং শিক্ষা শিবিরে একটা বলা হয় যে আহ, উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে। এবং সে সময় তার প্রতিবাদে উম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে রাষ্ট্রভাষা মানে একটি মানে প্রতিবাদ সভা তারা মানে আয়োজন করেন। এবং সেটাই ছিল কিন্তু সেই সময়কার প্রথম প্রতিবাদ সভা এই বিষয়ের উপরে। এবং 1947 সালের ডিসেম্বরের শেষের দিকে বাংলাকে রাষ্ট্রভাষা করার সমর্থনে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। কারা কারা ছিলেন এখানে এত আমি বলছি না। এবং তারপরেই আপনারা খেয়াল করবেন যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রত্যক্ষ হস্তক্ষেপে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। এবং তাদের কিন্তু প্রচুর মানে ভূমিকা ছিল, কন্ট্রিবিউশন ছিল এই ভাষা আন্দোলনের পেছনে। এবং আহ, তারা কিন্তু যথেষ্ট মানে সদর্থক ভূমিকা পালন করেছে। 1948 সালে 23শে ফেব্রুয়ারি করাচিতে যখন পাকিস্তানের গণপরিষদের মানে অধিবেশন হয়, তখন তৎকালীন যিনি কংগ্রেস দলের সদস্য পূর্ব পাকিস্তানে ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি প্রস্তাবে সংশোধনী এনে মানে ওখানে বলা হয়েছিল উর্দু বা ইংরেজিতে বক্তৃতা রাখতে হবে। তিনি প্রস্তাবে সংশোধনী এনে বলেছিলেন যে বাংলাকে অন্যতম ভাষা করতে হবে পরিষদের ওখানে বক্তৃতা দেওয়ার জন্য।
ধীরেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে একটাই বলা, যেখানে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তিনি বলেন যে পূর্ব বাংলার অধিকাংশ অধিবাসীর এই মনোভাব যে একমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করা যাইতে পারে। প্রথম ব্যক্তি তিনি হলেন ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি এটা দাবি তুলেছিলেন সংসদের মধ্যে। এবং ধীরেন্দ্রনাথ দত্তর পরিণতি পরে আপনারা শুনেছেন, দেখে বা হয়তো খবর রেখেছেন, 1971 সালে 26শে মার্চ তাকে এবং তার ছেলে দিলীপ দত্তকে সে সময়কার পাকিস্তানের ঘাতক বাহিনী মানে কারাগারে নিয়ে অকথ্য অত্যাচার করার পরে 29শে মার্চ তাকে হত্যা করে। এই হলেন সেই ধীরেন্দ্রনাথ দত্ত। এবং সেই নাজিমুদ্দিনের বক্তব্যের পরে 2রা মার্চ ফজলুল হক হলে একটা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সেখানে কিন্তু 11ই মার্চ সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেখানে কিন্তু শেখ মুজিব থেকে আরম্ভ করে একাধিক ব্যক্তি সেখানে গ্রেপ্তার বরণ করেন এবং সেই সময় তারপর পরবর্তীকালে তাদেরকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু তারা কিন্তু বুঝতে পারেননি যে ছেড়ে দেওয়াটা হলো কেন। তার একটাই কারণ হচ্ছে, তার কিছুদিন পরে 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ, তৎকালীন পাকিস্তানের যিনি রাষ্ট্রনেতা, তিনি কিন্তু এখানে ঢাকা পরিদর্শন করেন, বিশাল সমাবেশে বলেন উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে, অন্য কোনো ভাষা নয়। উর্দু অ্যান্ড উর্দু অ্যালোন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এবং এটা উনি তো প্রকাশ্য সভায় বললেন। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতে গেলেন তখন কিন্তু আগে থেকে ছাত্ররা তৈরি হয়েছিলেন। তখন তারা হলের মধ্যেই না 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 বলে চিৎকার করতে আরম্ভ করেন এবং সেই তাদের যে চিৎকার পরবর্তীকালে তিনি তাদের সঙ্গে মানে আলোচনায় বসেন, কিন্তু সেই আন্দোলন তিনি কঠোরভাবে দমন করেন। এরপরে লিয়াকত আলী বা একাধিক এখানে উদাহরণ দেওয়া আছে, তারা কিন্তু একাধিকবার এটা বলেছেন যে উর্দুই হচ্ছে পাকিস্তানের মানে দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবং সেই সময় একটা উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন জন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1949 সালে বর্ণমালা সাব কমিটি গঠন করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। আবারও সেই একই বক্তব্য, নাজিমুদ্দিন তখন প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, তিনি ওই সেই একই বক্তব্য যে উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং তার মানে ফলশ্রুতিতে আবারও 1952 সালে পরিষদ একসাথে মিলিত হয়ে 21শে ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করে। এবং এটা হচ্ছে যে এবং যে গ্রহণ করে তখন ঢাকার ম্যাজিস্ট্রেট ওখানে একটি 144 ধারা জারি করেন 20 ফেব্রুয়ারি, বলেন যে 1 মাসের মধ্যে কোন রকম কোনো সভা সমাবেশ করা যাবে না। ওখানে 144 ধারা করা হয় এবং তারপরে একটা এনারা সভা করেন যেটা আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়, আগে আওয়ামী মুসলিম লীগ ছিল, পরে আওয়ামী লীগ, যে 144 ধারা ভঙ্গ করা হবে কি করা হবে না। এখানে একদম দুপক্ষের পুরো বিরোধ লেগে যায়, একদল বলেন যে না শান্তিপূর্ণ মিছিল হবে, একদল বলে যে না আমরা ভঙ্গ করবো। তখন উনি যেখানে দায়িত্বে ছিলেন তিনি বলেন যে পরিষ্কার জনগণ বা ছাত্রছাত্রীরা যা চাইবে তাই হবে, যদি আমরা বলি যে এখানে মিছিল হবে না, তারা যদি জনগণ চায় তাহলে তাদের মতটাকে গ্রহণ করা হবে। এবং সেই সময় 21শে ফেব্রুয়ারি যে মিছিল, তাতে 3টের সময় পুলিশ একদম গুলি চালায়, আব্দুল জব্বার, রফিকুদ্দিন আহমেদ শহীদ হন একাধিক গুলিতে। তারপরে রাত 8টার সময় মারা যান আবুল বরকত এবং ওই দিনই গুলি খাওয়ার পরে মানে লড়াই করে 7ই এপ্রিল মারা যান, শহীদ হন আব্দুস সালাম। এবং তারপরে 22শে ফেব্রুয়ারি এর প্রতিবাদে লোক মানে ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা আবার মিছিল করেন এবং এখানেই হাইকোর্টের কেরানি, তৎকালীন হাইকোর্টের কেরানি সফিউর রহমান শহীদ হন। সফিউর রহমানের কিন্তু অরিজিনাল বাড়ি হচ্ছে কোন্নগরে এবং সেখানে সম্ভবত একটি শহীদ বেদিও আছে বলে আমি শুনেছি। এবং এতটাই অমানবিক ছিল যে আন্দোলন, সেখানে মানে সরকারের দমন পীড়ন, মিছিলের মধ্যে পুরো একদম মোটর গাড়ি চালিয়ে দেওয়া হয় এবং তাতে মারা যান শহীদ আব্দুল আওয়াল, তিনি একজন রিক্সা চালক ছিলেন, এবং আরো 2জন মারা যান, তারা কিন্তু ছাত্র বাচ্চা ছেলে, তারা একদম গাড়ি চাপা পড়ে মারা যান ওখানে। এর ফলে ফলশ্রুতিতে পরবর্তীকালে প্রচন্ড আন্দোলন হয় এবং যারা শাসক মুসলিম লীগ ওখান থেকে ভোটে হেরে যান এবং যারা শাসক ছিলেন তারা ওখানে হেরে যান এবং পরবর্তীকালে বাংলাকে 7ই মে 1954 রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় এবং তারপর 71-এ বাংলাদেশ স্বাধীন হলে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরবর্তীকালে 1999 সালে ইউনেস্কো ঘোষণা করে। এবার যেটা মূল বক্তব্য হচ্ছে ভাষা শহীদ মিনার, যেটা প্রথমেই ছবি দেখালাম। ভাষা শহীদ মিনারের রীতিকথাটা কিন্তু মানে অত্যাশ্চর্য রীতিকথা। এখানে যেখানে রফিকুদ্দিন প্রয়াত হয়েছিলেন সেখানে 23শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে প্রথম শহীদ মিনার গঠিত হয়। এই শহীদ মিনারটি ছিল 10 ফুট উঁচু এবং 6 ফুট চওড়া এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা রাত জেগে এই শহীদ মিনার কিন্তু গঠন করেছিলেন। নকশা আঁকিয়েছিলেন বদরুল আলম, তিনি অত্যন্ত দক্ষ ছিলেন এবং তাকে সাহায্য করেছিলেন সায়েদ হায়দার এবং ছাত্র ইউনিয়নের তৎকালীন সেক্রেটারি জিএস শরীফুদ্দিন, তার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ছিল, তারা সবাই হাতে লাগিয়ে একদিনের মধ্যেই শহীদ মিনারটি নির্মাণ করেন। এবং পরের দিন 24শে ফেব্রুয়ারি সকালে প্রথমে শহীদ সফিউরের পিতা শহীদ মিনারের উদ্বোধন করেন এবং পরবর্তীকালে 26শে ফেব্রুয়ারি সকালে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক এটাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এবং এটা হলো প্রথম শহীদ মিনার যেটা বদরুল আলম তৈরি করেছিলেন, যেটা এখন দেখি সেটা কিন্তু নয়। পরবর্তীকালে যেখানে শহীদ মিনার তৈরি হয়েছিল সেখানে কিন্তু পাকিস্তান বাহিনী 27 তারিখ বুলডোজার দিয়ে তো মানে শুধু ধ্বংসই করে না, সব সিমেন্ট বালি তাকে তুলে নিয়ে চলে যায়। এবং তার ফলে জায়গাটি ছাত্ররা কালো কাপড় দিয়ে মানে ঘিরে রাখে এবং সেখানে কিন্তু প্রত্যেক বছর তারা কিন্তু শহীদ দিবস পালন করে। মৌলানা ভাসানী আওয়ামী লীগের সভাপতি ছিলেন তৎকালীন, এবং শহীদ বরকতের মা হাসিনা বেগম দ্বিতীয়বার শহীদ মিনারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবং একাধিকবার একাধিক দফায় শহীদ মিনারের কাজ তৈরি হয় এবং তার মূল দায়িত্ব দেওয়া হয় সে সময় জয়নুল আবেদিনকে। তিনি শিল্পাচার্য। তার পড়াশোনা কিন্তু সমস্ত 1933 থেকে 1938 সালে কলকাতার আর্ট কলেজে, এবং সেখানে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। তার দুই প্রিয় ছাত্র, একজন ছাত্র আর ছাত্রী ছিলেন হামিদুর রহমান এবং নভেরা আহমেদ। আজকে আমি শুধু নভেরা আহমেদ কথাই আপনাদের সামনে উল্লেখ করি। এবং সে সময় তার উপদেষ্টা ছিলেন যা দোলেরা। তিনি কিন্তু পুরোপুরি মানে শহীদ মিনারের এই কাজের তত্ত্বাবধান করতেন। এবং যেটা বলা হয় যে শিল্পী হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনা অনুযায়ী 1957 সালে নভেম্বর থেকে শহীদ মিনারের কাজ শুরু হয় এবং তাকে সহযোগিতা করেন নভেরা আহমেদ। কিন্তু আমি যে তথ্যগুলো পেয়েছি কিন্তু এখানে নভেরা আহমেদ ছিলেন মূল কাণ্ডারি, এবং মূল পরিকল্পনাটি এসেছিল নভেরা সিটেড ওমেন বলে একটি দুটি ভাস্কর্য থেকে। তার এই ভাস্কর্যগুলোতে মাতৃ প্রতিকৃতি ও আহত সন্তানের সম্পর্ক ছিল। এটাই শহীদ মিনারের মূল উপজীব্য হয়ে ওঠে। নকশার বিষয় কি ছিল? দুটো সূত্র পাওয়া যায়। কি বলা আছে? মাথার মাঝখানটা মনে করুন, মাঝখানে ছিল মা, চারদিকে 4টি সন্তান, যে সন্তান মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছে। মা তাদের অনন্তকাল ধরে সন্তানদের রক্ষা করেছে, এবং যারা মর্যাদা রক্ষার জন্য নিজেদের উৎসর্গ করেছেন, মা তার জন্য মানে মাথা নুয়ে তাদের জন্য স্নেহ প্রদান করছে। এটা হলো শহীদ মিনারের মূল নকশা, যেটা আমি বেশিরভাগ জায়গায় পেয়েছি। তবে নভেরা আহমেদের স্বামী রেভয়ার দ্য ব্রুন্স তিনি বলেছেন, তিনি নভেরাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছেন যে 5টি যে বেদি, 5টি যে স্ট্রাকচার, 5টি স্ট্রাকচারে 5টি আঙুল বোঝানো হয়েছে। এবং শহীদ মিনার, তার যুক্তি হলো শহীদ মিনারকে যদি মা ও সন্তানের প্রতীক বলে উল্লেখ করা হয় তাহলে 5টা কেন হলো, 2-3টে তো হতে পারতো। এটা তার বক্তব্য। তিনি নভেরার সাথে কথা বলেছেন, কিন্তু নভেরা বেঁচে থাকতে কিন্তু এই নিয়ে কোনো কথা হয়েছে বলে আমার মানে আমরা পাইনি। এবার অনেকটা জায়গা নিয়ে শহীদ মিনার করার তাদের পরিকল্পনা ছিল। সেখানে দুটো বিপরীত শক্তির রক্তমাখা পায়ের ছাপ ইত্যাদি ইত্যাদি তারা করবেন। দুটো মুরাল হবে, একটা ফোয়ারা স্থাপন করা হবে এবং একটা দেওয়াল চিত্র। পরবর্তীকালে বলা হয়েছিল একটা জাদুঘর, পাঠাগার ও সংগ্রাম বিষয়ক দীর্ঘ দেওয়াল চিত্র থাকবে সেখানে। এবার পরবর্তীকালে শিল্প সমালোচক ও ঢাকা সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মঈনুদ্দিন খালেদ বলেন যে নকশাটা কিন্তু পুরোপুরি ছিল নভেরা আহমেদের। নভেরা ছিলেন মানে ভাস্কর্য শিল্পী, আর হামিদুর ছিলেন পেইন্টার ও মুরালিস্ট। ভাস্কর্যের স্ট্রাকচার অনুযায়ী মানে নভেরার নকশা অনুযায়ী কিন্তু মুরালিস্ট মানে ভাস্কর্য তৈরি হয়, আর যে মুরালটা তৈরি করে সেটা করেছিল হচ্ছে হামিদুর রহমান। দেখুন, এটা হচ্ছে প্রথম যে প্ল্যানটা ওখানে পাস হয়েছে, সেখানে পরিষ্কার একদম হামিদুর রহমানকে বলা আছে যে মুরালিস্ট ইন কোলাবোরেশন উইথ নভেরা আহমেদ স্কাল্পচার। ওকে, তো এইটা কিন্তু আমার তথ্যের প্রমাণে যেটা আমি উপস্থাপনা করলাম। 58 সালে জরুরি অবস্থা হয়, এটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে আবার এই মিনারের কাজ শুরু হয়, এবং হামিদুর রহমান এবং শহীদ মানে নভেরা আহমেদ সারাক্ষণ শহীদ মিনার নিয়ে কাজ করতেন। এবং 1963 সালের 21শে ফেব্রুয়ারি সেই শহীদ মিনারের উদ্বোধন করেন শহীদ আব্দুল বরকতের মা হাসিনা বেগম। তখন থেকে শহীদ মিনার 21-এর প্রতীক হয়, যা 1970 সাল পর্যন্ত ছিল। এখানে দুজনের মূল ছবি নভেরা আহমেদ, হামিদুর রহমান, কিন্তু পরবর্তীকালে ক্রেডিটটা কিন্তু পুরোপুরি হামিদুর রহমান পান। কেন পান আমি জানি না। আর নভেরা আহমেদ সম্বন্ধে একটু বললাম, নভেরা আহমেদ অসাধারণ প্রতিভাশীল একজন, প্রতিভাময়ী একজন নারী ছিলেন। তিনি যখন মার অসুস্থতার জন্য চট্টগ্রামে ছিলেন, দীর্ঘদিন মার ক্যান্সার হয়েছিল, 6 মাস তাকে পরিচর্যা করে সুস্থ করেন। তখন তার মাই তাকে বলেন যে তুমি বাইরে চলে যাও, প্যারিসে যাও, প্যারিসে গিয়ে তুমি তোমার যা খ্যাতি ওখানে পাবে। কারণ নভেরা আহমেদ অত্যন্ত একজন বলিষ্ঠ নৃত্যশিল্পী ছিলেন। এবং তারপর 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আক্রমণ করে, তখন তারা শহীদ মিনারটি ঘুরিয়ে দেয়, এবং যে মুরালটা ছিল মুরালটাকে ধ্বংস করে তার উপরে মসজিদ কথাটি লিখে দেওয়া হয়। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আবার শহীদ মিনারের উদ্যোগ নেওয়া হয় গঠন করা, এবং 1983 সালে শহীদ মিনার চত্বর বিস্তৃত করে আবার নতুন করে তৈরি করা করা হয়, যে শেষ পর্যন্ত বিস্তৃত করে বর্তমান অবস্থায় আনা যায়। এখন যেটা দেখছেন সেটা 1983 সালে পুরো বিস্তৃত রূপটা। এবং একবার চেষ্টাও করা হয়েছিল যে পুরোনো নকশার ভিত্তিতে আরো মুরাল বা ধরুন ফোয়ারা করা যাবে কিনা, কিন্তু সেটা পরবর্তীকালে গঠন করা হয়নি। এবার কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা, এখন তো আমরা যখন বাংলাদেশে যাই তখন দেখি যে 21শে ফেব্রুয়ারিতেই শহীদ মিনারের মর্যাদা রক্ষা, বা তার আগে পরে হয়তো লোকজন ফুল দেন, কিন্তু তারপরে কিন্তু ঠিক সেরকম করে মর্যাদা করা হয় না। আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত দুঃখজনক, কারণ এটা পুরোপুরি দেখভাল করে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিশ্চয়ই আমরা আশা করবো যে ওখানে নিশ্চয়ই এই মানে শহীদ মিনার শুধু একদিন নয় বা দুদিন নয়, সারা বছর ধরে যেন সেখানে রক্ষণাবেক্ষণ করা হয়। তবে এখানে একটা তথ্য উঠে আসছে, সেটা হচ্ছে যে 1952 সালে যেটা 23শে ফেব্রুয়ারি শহীদ মিনারের কথা বললাম, তার আগে কিন্তু 21শে ফেব্রুয়ারি রাজশাহী কলেজে
একটা শহীদ বেদি বা শহীদ স্তম্ভ করা হয়েছিল এবং রাজশাহী কলেজ হোস্টেলের প্রাঙ্গণে ইট কাদামাটি বাদ দিয়ে শহীদ স্তম্ভ তৈরি করা হয়েছিল এবং সেটাও কিন্তু পরবর্তীকালে 22 তারিখে উদ্বোধন করার পরে তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশ সেটা ভেঙে দেয় এবং এই শহীদ মিনার পরবর্তীকালে বলা হয়েছিল যে বড় করে 50 লক্ষ টাকা না কত টাকার একটা বলা হয়েছিল। তৎকালীন ওখানকার মেয়র এবং পরবর্তীকালে ওখানকার এমপি তারা যার মানে ভিত্তিপ্রস্তর বা কিছু কাজে উদ্বোধন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়েছে বলে শুনিনি। মানে পরবর্তীকালে যেটা আজকে আমি খবর পেলাম দুঃখজনক, তাদের সেই মানে ফলকগুলো বোধহয় মানে উৎপীড়ন করানো হয়েছে, সেটা খুবই দুঃখজনক। সেটা আমার আমি শুনেছি আজকে এটা। এবং এনারা একাধিকবার বলেছেন যে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে মানে থাকার আগে, কিন্তু এটার কোনো স্বীকৃতি এখনো পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এসছে বলে আমার জানা নেই। এটা হচ্ছে শহীদ মিনার, যেটা মিনার বলতে বোঝায়, যেটা আমরা বুঝি সেটা কিন্তু এটা শহীদ স্তম্ভের মতন লাগছে, কিন্তু এখানে এটা মিনার হিসেবে প্রতিষ্ঠা করার কথা হয়েছে। আরেকটি এখানে বলা সেটা হচ্ছে অমর একুশে ভাস্কর্য। এটা আরেকটি উল্লেখযোগ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনিও একজন মহিলা যিনি করেছেন, তিনি হলেন জাহানারা পারভিন। এটাও একটি অমর একুশে। যেহেতু আমি এখানে বললাম বলে আমি আরেকটি এখানে উদাহরণ দিলাম যে আরেকটি বিখ্যাত ভাস্কর্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1991 সালে এটা মানে প্রতিষ্ঠিত হয়। মার কোলে ছেলে পিছনে একজন স্লোগান দিচ্ছে। যেহেতু বাংলা ভাষা আন্দোলন 52, তাও একটু অন্য ভাষা আন্দোলন 1961 সালে 9 মে শহীদদের ছবি এখানে তাদেরকেও আমরা বরাত করতে পাই হয়েছিল, তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। শুধু দু একটি কথা বলে শেষ করবো। বাংলা ভাষার মর্যাদা রক্ষার দায় কার? মানে আমরা কি শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি পালন করবো তারপর কি বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ভাববো না কিছু? আমরা দুঃখজনক ভাবে দেখলাম যে 21শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস পালন করা হতো, জাতীয় ছুটি হতো, এবছর থেকে সেই ছুটিটা বাদ। এবং আজকে অন্তত এটা দাবি জানাচ্ছি, একটা হলো যে 21শে ফেব্রুয়ারি পালন যদি বাধ্যতামূলক করা হয় দুই বাংলাতে, এবং যে কেন্দ্রীয় মিনার সেখানে যে জিনিসগুলো বাকি ছিল, যে একটা জাদুঘর বা যেটা মুরাল বা একটা বা ধরুন একটা পাঠাগার, সেগুলো যদি করা হয় তাহলে মনে হয় যে কেন্দ্রীয় শহীদ মিনার এবং উইথ প্রপার রক্ষণাবেক্ষণ, তাহলে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা যথাযথভাবে রক্ষিত হবে বলে আমার এই বক্তব্যের বা এই প্রবন্ধের বক্তব্য। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য শেষ। আমাদের শনিবারের চর্চার পক্ষ থেকে এবং যারা আমরা শ্রোতা বন্ধু হিসেবে এতক্ষণ আছি তাদের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একটা ইমোশনাল দিক যেটা ছুঁয়ে গেল, শেষের দিকটা আমাদের প্রত্যেকের একটি হৃদয় ছুঁয়ে গেল। ভাষা আন্দোলন, ভাষা শহীদদের কথা, অনেক অজানা কথা জানলাম, দেখলাম। সত্যি আরো অনেক কিছু জানা যাবে যদি আমরা লাইব্রেরিতে গিয়ে এই সংক্রান্ত বই পাঠ করি বা পুরানো ক্লিপিংস গুলো কিছু দেখি, তাহলে অবশ্যই পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে রাখা কিন্তু আমাদের সমাজের একটা কর্তব্য। যেভাবে আমাদের মাতৃভাষা, আমি যতদূর জানি সারা বিশ্বে প্রায় 7,000টা মাতৃভাষা, বিভিন্ন ভাষা প্রচলিত আছে, তার মধ্যে অধিকাংশ আজকে প্রায় বিলুপ্ত, প্রায় বিলুপ্ত। সেই মাতৃভাষাদের রক্ষা করার দায়িত্ব কিন্তু সকলের। তার কারণ প্রত্যেকে মাতৃভাষায় যে স্বচ্ছন্দ বোধটা করেন, স্যার যেটা শেষের দিকে বললেন, এই স্বচ্ছন্দতা কিন্তু অন্য কোনো ভাষা আসতে পারে না। আমি মাতৃভাষার সাথে সাথে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, ফোর্থ ল্যাঙ্গুয়েজ, নানা রকম ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, বিভিন্ন ভাষা। এখন তো ডিজিটাল ল্যাঙ্গুয়েজ শিখে গেছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখে গেছে, কোডিং ল্যাঙ্গুয়েজ শিখে গেছে, টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ সবই জানতে হবে, কিন্তু মাতৃভাষাকে ভুললে চলবে না। মাতৃভাষা ভুললে হয়তো জ্ঞান ভান্ডার থেকে আমরা অনেকটাই দূরে সরে যাব। এবং মাতৃভাষার মাধ্যমে যদি শিক্ষাদান করা যায় একদম প্রাথমিক স্তর থেকে, প্রাইমারি স্কুল থেকে, বিশেষ করে সবকিছু, কম্পিউটার বিজ্ঞান থেকে শুরু করে সবকিছু, তাহলে হয়তো ছাত্রীদের সার্বিক বিকাশ আরো বেশি করে হবে, তাদের উদ্ভাবনী ক্ষমতা আরো বেশি করে বৃদ্ধি পাবে। পরবর্তীকালে সে তার মতো করে ভাষা চয়েস করুক, পছন্দ করুক, কিন্তু প্রথম থেকে যদি মাতৃভাষার মাধ্যমে তাকে শিক্ষা দেওয়া যায় এবং সেই সংক্রান্ত যদি সমস্ত রকম মেটেরিয়াল, পাঠদানে যাবতীয় যেগুলো লাগে সেগুলো যদি আমরা সরবরাহ করতে পারি, সেটা কিন্তু প্রত্যেক সরকারি প্রশাসনের একটা দায়িত্বের মধ্যেই বর্তায় এবং আমরা যারা সচেতন নাগরিক আছি তাদেরও দায়িত্ব বটে। অসংখ্য ধন্যবাদ স্যার। শুধু আমি অনুষ্ঠানের শেষের দিকে আমি দু একটা কথা না বলে পারছি না, যেটা হচ্ছে ভাষা আন্দোলন ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার টাং ল্যাঙ্গুয়েজ ডে। তো সেখানে 2026 সালের আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য বিষয়, সেটা আমি একটু শেয়ার করছি সকলের সাথে, যে বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর, ইউথ ভয়েসেস অন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। এটা নিয়ে স্যার যদি দু একটা কথা বলেন তাহলে আমাদের ভালো লাগবে। কেন ইউথদের আরো এগিয়ে আসা দরকার, তাদের যে বিভিন্ন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন সিস্টেম আছে সেখানে নিজের নিজের মাতৃভাষাকে তাদের বজায় রাখা, ভুলে না যাওয়া। হচ্ছে যে এটা তো বাস্তবই যে আমরা বেঁচে আছি কাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এবার আমরা আজকে স্মরণ করলাম কারা কারা সে সময় শহীদ হয়েছিলেন, কিন্তু বুঝতেই তো পারছেন যে শুধুমাত্র কি স্মরণ করবো নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাবো।
এবার সামনের দিকে যদি এগিয়ে যেতে হয়, অবশ্যই কিন্তু আগামী প্রজন্মকে এর হাল ধরতে হবে। এবং এটা তো বাস্তব যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান সবাই বলেছেন অবশ্যই দরকার। এবং শুধুমাত্র মাতৃভাষা যেমন আমাদের চর্চা করতে হবে, অবশ্যই বেশি করে করতে হবে। আমাদের কিন্তু মানে উচ্চ স্তরে পড়াশোনা করতে গেলে কিন্তু আমাদের অন্য ভাষাকেও তার মর্যাদা দিতে হবে। সুতরাং যেটা বলা হচ্ছে যে ডিফারেন্ট ভার্নাকুলার, প্রত্যেককেই তার মর্যাদা দেওয়ার জন্য বলা হয়েছে এবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, অবশ্যই সেটা প্রণিধানযোগ্য। মাতৃভাষার যথাযথ মর্যাদা রেখে আমি একটা জিনিস শুধু বলছি, দেখুন আমরা যখন হোয়াটসঅ্যাপে চ্যাট বা অন্য কিছু করি, আমরা ট্রান্সলিটারেজ করে করি, যে ইংরেজিতে লিখি আমি ভাত খাই বা ইত্যাদি ইত্যাদি। আমি আমার বাংলাদেশের বন্ধুদের দেখেছি তারা কিন্তু বাংলায় লিখে। তাহলে আমরা যদি এরকম করে করি, আমাদের হয়তো সুবিধা হয় বলে করি বা তাড়াতাড়ি করি বা বাংলাটা আমরা ভালো টাইপ করতে পারি না। তাহলে যেটা ওই 47 বা 48 সালে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আরবি ভাষায় বাংলাগুলো লিখতে হবে, আরবি স্ক্রিপ্ট, তাহলে ডিফারেন্সটা কি হলো? সেটা আরবি স্ক্রিপ্ট ছিল, এটা মানে ইংরেজি স্ক্রিপ্ট হলো, তাই না? তো সুতরাং অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে, সব ভাষাকেই শ্রদ্ধা করতে হবে, এবং অবশ্যই ভাষা দিবসের যে ঐতিহ্য, সেই ভাষা দিবসের ঐতিহ্য কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে। এটা একদম বাস্তব যে আমাদের প্রত্যেকের ধর্ম কিন্তু হয়তো প্রত্যেকের অনেকের ধর্মই আলাদা, কিন্তু সব ক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা হয় ধর্ম নিয়ে আসছি নইলে রাজনীতি নিয়ে আসছি। কিন্তু এর বাইরে যে অন্য কোনো কিছু থাকতে পারে, পড়াশোনা কি ভাষা বা ভাষা চর্চা থাকতে পারে, সেটা কিন্তু আমাদের মানে পক্ষে খুবই সমস্যা। এবং একটা সোশ্যাল মিডিয়ার যুগে এটা তো সত্যি কথা যে একদল তরুণ তরুণী বা একটা প্রজন্ম পুরোপুরি কিন্তু মানে শর্টকাট সিস্টেমের দিকে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের পক্ষে খুব দুঃখজনক। সুতরাং নতুনদের সবার কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা অবশ্যই ভাষার মর্যাদা এবং অবশ্যই মাতৃভাষা চর্চা অবশ্যই বজায় রাখবেন। একদমই তাই, অর্থাৎ নিজের মাতৃভাষাকে ভুলে যাব না, তার সাথে সাথে বিভিন্ন ভাষা যার পক্ষে যতটুকু সম্ভব, পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন সম্পদ লুকিয়ে আছে, সেই সম্পদগুলো যদি আহরণ করতে চাই, জ্ঞান ভান্ডার যদি আহরণ করতে চাই, তাহলে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর মহাশয় প্রত্যেকে বিভিন্ন ভাষাতে পারদর্শী হয়ে সেখান থেকে তাদের ট্রান্সলেশন করা, তাদের বই পড়া, এগুলো তো আমরা জানি। তো তাদের মতো পুরোপুরি না হতে পারলেও যদি কিছুটা পারি, নিজের ভাষাকে সম্মান জানি, আরেকটু অন্য ভাষাও যদি আমরা সম্মান জানাই, শিক্ষার চেষ্টা করি, তাহলে কিন্তু ভালো হবে। শুধুমাত্র নিজের, আমি বাঙালি বলে বলছি কথাটা, বাংলা ভাষা ভুলে গিয়ে বাংলায় লেখা যদি ভুলে যাই, কোন রকম সোশ্যাল মিডিয়া মেসেজ করতে গিয়ে শুধু ইংরাজি টাইপ করে বাংলা ভাষাটা লিখছি, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। তাহলে কিন্তু একদিন আমাদের এই অভ্যাসটা হারিয়ে যাবে, বাংলা লেখা, বাংলা হরফ আমরা হয়তো নিজের এক সময় চিনতেই পারবো না, হয়তো কথিত ভাবে থেকে যাবে। বাংলা তো আরো ভালো বলতে পারবেন লাইব্রেরির সাথে যুক্ত। লাইব্রেরিতে কতজন এখন শুধুমাত্র বাংলা ভাষার বই পড়তে আসি, সেটা কিন্তু আমার দেখে খারাপ লাগে, বিশেষ করে ছোটদের মধ্যে। আজকাল ডিজিটাল মিডিয়া যেভাবে আকর্ষণীয় হচ্ছে, তাতে আমরা লাইব্রেরিতে যাওয়াটা অনেকটাই কমিয়ে দিচ্ছি। আমরা ছোটবেলায় জানি লাইব্রেরি কার্ড করানোর জন্য আমরা কতটা উদগ্রীব হয়ে থাকতাম, রিনুয়ালের ডেট মিস করতাম না যাতে করে নষ্ট হয়ে যায়। তো আমি চাইবো সকলে মিলে একটু এগিয়ে আসুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের একটু লাইব্রেরি মুখী করি, একটু বইমুখী করি, একটু আমাদের নিজের নিজের মাতৃভাষার চর্চাটা আরেকটু বেশি করে করি, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। তো স্যারের কাছে আরেকটা যেটা প্রশ্ন ছিল এই সংক্রান্তই প্রশ্ন, যে আমাদের তরুণেরা, ইউথরা, নতুন প্রজন্ম কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের নিজ নিজ মাতৃভাষা রক্ষা করতে পারবে। মানে ডিজিটাল কথাটা আমি এই জন্য বলছি কারণ একটা সময়ে যুগের সাথে সাথে তাল মেলাতে গেলে কিছু টেকনোলজি আমাকে ব্যবহার করতেই হবে। সব সময় বই খাতা পেনটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আমাদের কাছে হাতের কাছে যেটা, হয়তো আমি ট্রেনে বাসে যাচ্ছি, কোনো সময় আমার একটা কবিতা মনে এলো, কোনো একটা গল্প মনে এলো, সেটা আমরা ডিজিটাল মাধ্যমে কি করে আমার মাতৃভাষাটাকে, মাতৃভাষার মাধ্যমে সেটাকে আমি টাইপ করে করে রাখতে পারি, সেই অভ্যাসটা কতটা গুরুত্বপূর্ণ। যদি কোনো একটা ছোট ডায়েরি সঙ্গে রাখা যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু এই ডিজিটাল মাধ্যমটাকেও ব্যবহার করে আমরা কি করে নিজেদের মাতৃভাষাটাকেও সংরক্ষণ করতে পারি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের পড়াশোনা, আমাদের বোধ বুদ্ধি, এটা যদি একটুখানি সাজেশন দেন। আর বিশেষ করে লাইব্রেরিতে গেলে কিভাবে ডিজিটাল মাধ্যমে এখন যে লাইব্রেরির বিভিন্ন মানে ঐতিহাসিক যে সমস্ত তথ্য আছে, পুঁথি থেকে শুরু করে সমস্ত সেগুলো তো অ্যাক্সেস করা যাচ্ছে অনলাইনে, সেটা সম্পর্কে যদি বলেন। এটাই একটা বড় প্রশ্ন, যাই হোক অত্যন্ত সংক্ষেপে বলছি যেহেতু সময়ের মানে সংক্ষিপ্ততা রয়েছে। এটা বাস্তব কথা হচ্ছে যে দেখুন একটা সময় যেটা হতো যে মাঝখানে আমাদেরই খুব হতাশ লাগতো যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে বা ছেলে মেয়েরা একদমই ল্যাঙ্গুয়েজ জানছে না। কিন্তু পরবর্তীকালে দেখবেন যখন টেকনোলজিটা এলো, টেকনোলজি চেঞ্জ হতে গেল, শিফট করতে গেল, দেখুন এখন মানে ছেলে মেয়েরা যারা নতুন এসছে তাদেরকে আমি শুধু অনুরোধ করবো, এখন একাধিক জায়গায় কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, কন্টেন্ট ক্রিয়েটারের জন্য লোকজন খুঁজছে, এটা কিন্তু ভীষণ 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 দরকার। এবং দেখবেন আপনি আগামী দিন, যেটা আমি সবসময় বলি, আগামী দিন কিন্তু পডকাস্টের যুগ। পডকাস্টে যেগুলো আপনার আলোচনাগুলো হয় সেগুলো শুনে দেখবেন এখানে কিন্তু প্রেজেন্টেশন খুব বেশি থাকে না, দুটো মাইক, একজন সঞ্চালক এবং একজন বক্তা, এবং সঞ্চালকের যে ধরুন ব্যাকগ্রাউন্ডে যে টিমটা থাকে, এই কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু বেশিরভাগ সেই সঞ্চালক করেন না, তার টিম করে। এইখানে কিন্তু ছেলে মেয়েদের একটা বিরাট বড় স্কোপ আছে। টেকনোলজি ব্যবহার করতেই হবে, টেকনোলজি ছাড়া চলবে না, কিন্তু অল্টারনেটিভ দিকও আছে। হয়তো আপনি ভালো বাংলা টাইপ করতে পারেন, কিন্তু ওই স্পিচ টু টেক্সট করলেন, অনেকগুলো কিন্তু আপনি বাংলা করতে পারছেন।
এইগুলো কিন্তু করে এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন বিষয়ে কিন্তু পড়াশোনা। আমি কিন্তু ধরুন আজকে যেটা বললাম, এই নভেরা আহমেদের কিন্তু কোনো স্বীকৃতি দেওয়া হয় না এই বাংলাদেশের যে কেন্দ্রীয় মিনার তৈরি করার জন্য, কিন্তু তিনি মূল হলেন কারিগর বা মূল এখানে শিল্পী। কিন্তু আমি তো এটা ধরুন পড়ে পড়ে বার করেছি কোনো না কোনো জায়গা থেকে। তো সেই কন্টেন্ট গুলো কিন্তু যদি ক্রিয়েট করতে পারে আমাদের ছেলেমেয়েরা, তাহলে কিন্তু অনেকটা দিকে এগোতে পারে। আর একটা শুধু বলি, লাইব্রেরির কথাটা বললেন, লাইব্রেরিতে কিন্তু একাধিক বিষয় এখন সম্ভাবনা তৈরি হয়েছে। মাঝখানে যেন মনে হচ্ছিল যে লাইব্রেরি মানে আসবো, সেই পুরোনো দিনের বই ধুলো পড়ে গেছে, আমরা নিতে চাইছি না। কিন্তু আমি যে আমার কলেজের লাইব্রেরি, যখন ধরুন আমি মানে লাইব্রেরিতে গ্রন্থাগার হিসেবে যোগ দিলাম, সে আজ 15 বছর আগে, তখন বছরে 2 থেকে 3 হাজার লোক মানে ছাত্রছাত্রীরা লাইব্রেরি ব্যবহার করতো। সেটা কিন্তু প্রায় 24-25 হাজারে উঠেছে। কেন উঠেছে? ছেলে মেয়েরা টেক্সট বই পড়ে, অবশ্যই পড়ে। দেখি ফেলুদা, টিনটিন, কর্নেল সব নিচ্ছে। আমি কেন নিচ্ছ? তার বক্তব্যটা হচ্ছে যে, তাদের বক্তব্য যে আমাদের কলেজটা যে চত্বরে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক লাইব্রেরি গুলো হয় বন্ধ, নইলে সপ্তাহে একদিন খোলে। তাহলে তারা কিন্তু পড়তে চায়। তাহলে যদি আমরা এই মানে প্রশ্নে আসি, যে এই বক্তব্যে আসি যে এখন কেউ বই পড়ে না, বই কিন্তু পড়ে। কিন্তু মুশকিলটা হচ্ছে মানে দায়টা চলে আসছে আমাদের কাছে। আমরা বাবা মা হিসাবে আমরা কি আমাদের সন্তানদেরকে লাইব্রেরি মুখী করছি বা কোনো লাইব্রেরিতে বই পড়াচ্ছি? আমরাই কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করছি যে এই মোবাইল দেখো, এটা এই করো, এটা সেই করো। তো সুতরাং আমার মনে হয় আপনি আচরি ধর্ম, লাইব্রেরিতে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। আপনি একটা সিঙ্গেল ক্লিক কোথায় কি রেয়ার বই আছে, বা অনেক জায়গায় ফুল টেক্সট আপনি পাওয়া যাচ্ছে, অনলাইন জার্নাল, অনলাইন বই আছে, অনলাইন নিউজ পেপার আছে। এইগুলো কিন্তু দেখুন, দেখলে আমার মনে হয় আগামী দিন কিন্তু যথেষ্ট ভালোর দিকে এগোবে এবং অনেক ধরনের পড়াশোনার স্কোপ তৈরি হয়েছে, সেগুলো নিশ্চয়ই আগামী প্রজন্ম নিশ্চয়ই তারা সমর্থিত। এটাই বলা। অনেক ধন্যবাদ স্যার।